বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সকলকে ফুলেল শুভেচ্ছা। আশা করি সকলে ভালো আছো এবং এই করোনাকালীন সময়ে যারা শিক্ষা কার্যক্রম থেকে কিছুটা দূরে চলে গেছিলে তাদের সুবিধার্থে জাতীয় বিশ্ববিদ্যালয়ের একটি মহতী উদ্যোগ, এই উদ্যোগের আমরা সকলে স্বাগত জানাই এবং এই সময়ে শিক্ষা কার্যক্রম চালু রাখার জন্য যে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এই জন্য আমরা আন্তরিকভাবে অভিনন্দন জানাই। আজকের তোমাদের সাথে আমার যে ক্লাস, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ, অনার্স চতুর্থ বর্ষ, বিষয় কোড 24-1601 মুসলিম ইতিহাস তত্ত্ব, খেলাফত, ভারতের সুলতানি ও মুঘল আমল। আজকের লেকচার নাম্বার 9। লেকচারের শিরোনাম ভারতীয় উপমহাদেশে মুসলিম ইতিহাস চর্চার প্রারম্ভিক যুগ। আমি শেখ জালাল উদ্দিন, সহযোগী অধ্যাপক, সরকারি ব্রজলাল কলেজ, খুলনা। তোমাদের সাথে আজকের বিষয়টি শেয়ার করবো ইনশাআল্লাহ। আশা করি সকলে থেকে উপকৃত হবে। এতদিন আমরা যে আলোচনা করেছিলাম সে আলোচনায় ছিল মূলত আরব পারসিক ইতিহাস চর্চা, আরব জাতির ইতিহাস চর্চা। এখন আমরা নতুন আরেকটি অধ্যায় পদার্পণ করলাম, সেটা হচ্ছে ভারতীয় উপমহাদেশে মুসলিম ইতিহাস চর্চার প্রারম্ভিক যুগ। মানুষ হলো ইতিহাসের প্রধান উপাদান। কালক্রম অনুযায়ী মানুষ সম্পাদিত যে সমস্ত ঘটনাবলী, তার বিবরণ, বিশ্লেষণ হচ্ছে ইতিহাস। এটা ইতিহাস হিসেবে সাধারণভাবে সংজ্ঞায়িত করা হয়ে থাকে। মানুষের আচার আচরণ, মানুষ বলতে মানুষের যত ফাংশন আছে সবকিছু মিলে ইতিহাসের উপাদান। ইতিহাসের ঘটনাবলী উপস্থাপনের জন্য ঐতিহাসিকরা সময়টাকে কয়েকটি ফ্রেমে বেঁধেছেন, কালপঞ্জিতে বিভক্ত করেছেন। এই গুরুত্বপূর্ণ কালপঞ্জিতে বিভক্ত করেছেন সেগুলো হচ্ছে আধুনিক পণ্ডিতগণ এই রচনার ক্ষেত্রে প্রাচীন যুগ, মধ্যযুগ এবং আধুনিক যুগে তিনটে যুগে ভাগ করেছেন বা তিনটে স্তরে ভাগ করেছেন এবং সেই অনুযায়ী ঘটনাবলীকে উপস্থাপন করার চেষ্টা করেছেন। আমরা ভারতীয় ইতিহাস চর্চার মধ্যযুগের কথা বলছি। মুসলিম ইতিহাস চর্চা মূলত মধ্যযুগ থেকে শুরু হয়েছে। এর আগে মুসলিমদের আগমনের পূর্বে বা মুসলিম ইতিহাস চর্চার পূর্বে ভারতের ইতিহাস চর্চা তেমন উল্লেখযোগ্যভাবে তারা তৈরি করতে উল্লেখযোগ্যভাবে গৃহীত হয় নাই এবং সে উদ্যোগ তারা গ্রহণ করতে পারে নাই। ইতিহাস চর্চার মধ্যযুগ বলতে আমরা ভারতীয় মুসলিম ইতিহাস চর্চার মধ্যযুগকে আমরা মূলত ত্রয়োদশ শতাব্দীর প্রারম্ভতে 1757 খ্রিস্টাব্দ পর্যন্ত মধ্যযুগ বলা হয়। তবে পশ্চিম ভারতের সিন্ধু অঞ্চল এবং এই এলাকার মুসলমানদের আগমনের যে প্রথম ধাপ, অর্থাৎ 700 খ্রিস্টাব্দ থেকে মুসলিমদের মুঘলদের পরাজয়, মুঘল শাসনের সমাপ্তি 1857 সাল পর্যন্ত, এই 1858 সাল পর্যন্ত, এই 1858 সাল পর্যন্ত বলা হয় মধ্যযুগ। তো এই যে মধ্যযুগ, এই পর্যায়ে মূলত এখানে এই সময়টাকে আবার তিনটে ভাগে ভাগ করেছেন ইতিহাস চর্চার সুবিধা। একটা প্রথম স্তর 712 থেকে 1192, দ্বিতীয় স্তরে 1192 থেকে 1526।
তৃতীয় স্তরে 1526 থেকে 1858। এখন প্রথম স্তরের কথা যদি আমরা বলি, প্রথম স্তরের যে ইতিহাসের ঘটনা বলি, বহি ভারতীয় আরব পারসিক ও মাগরিব, এই আল মাগরিবের ভূগোলবিদগণ এবং আরব পারসিক ভূগোলবিদগণ এদের যে ঐতিহাসিক এবং তাদের যে ঐতিহাসিক রচনা, ঐতিহাসিক অনুসন্ধান, তাদের মধ্যে খুঁজে পাওয়া যায় ভারতীয় ইতিহাসের উপাদান। এই সময় ভারত সম্পর্কিত অনেক বিবরণ যেসব ভূগোলবিদ তার রচনায় এনেছেন, তার মধ্যে নবম শতাব্দীর আরব পর্যটক ও ভূগোলবিদ সুলাইমান আল তাজির, এই সুলাইমান তাজিরের একটি গ্রন্থের নাম হচ্ছে সিলসিলা আল তাওয়ারিখ, এই গ্রন্থের মাধ্যমে আমরা পেয়ে থাকি। নবম ও দশম শতাব্দীর ইবনে আল খুরতাদবিহ তার কিতাবুল মাসালিক ও আল মামালিক, এই একটি গ্রন্থ ভারতের ইতিহাস সম্পর্কে আমরা জানতে পারি। এছাড়া দশম শতাব্দীতে আল মাসুদির মরজুজ জাহাব, আল ইস্তাখারের কিতাবুল ইকলিম, ইবনে হাওকালের আশকালুল বিলাদ এবং কিতাব আল মাসালিক আল মামালিক। এছাড়া একাদশ ও দ্বাদশ শতাব্দীতে আল ইদ্রিসির নুজহাতুল মুশতাক ভারতীয় উত্তর পশ্চিমাংশের বিবরণ সহ জনগোষ্ঠীর জীবনধারা ও তার উপরে আলোকপাত করা হয়েছে। সিন্ধু ও তার পশ্চিমাঞ্চলের যে বর্ণনা, তা মুজমাল আল তাওয়ারিক, ফুতুহাল বুলদান, সাসনামা অথবা তারিকু হিন্দ আল বিরুনি ও তারিকু সিন্ধ, এই সমস্ত গ্রন্থে অর্থাৎ সিন্ধু অঞ্চল, পশ্চিমাঞ্চলের বিবরণ পাওয়া যায়। গজনি বংশ এবং ভারতীয় উপমহাদেশের ইতিহাস, সমাজ, সংস্কৃতি সম্পর্কে আল বিরুনির তারিখ আল হিন্দ এবং উতবির তারিখি এমেনি এবং আল বাইহাকির তারিখুস সাবুক্তগীন অথবা মুজাল্লাদাত ই বাইহাকি বিশেষভাবে উল্লেখ। আমরা প্রাথমিক পর্যায়ের আরব ভূগোলবিদ ও ঐতিহাসিক রচনায় এই সুলাইমান আল তাজিরি, ঐতিহাসিকদের রচনায় যে ইতিহাসের উপাদান পাওয়া যায়, তার মধ্যে একজন ব্যক্তিত্ব সুলাইমান আল তাজির, তার গ্রন্থ সিলসিলা আল তাওয়ারিক। এই সিলসিলা আল তাওয়ারিক গ্রন্থে নিম্নোক্ত বিষয়সমূহ আলোচিত হয়েছে, সেগুলো আমরা আলোচনা করছি। ভারত ও চীনের অধিবাসীরা পৃথিবীর 4টি প্রধান রাজার কথা জানত। কিরকম? এই আলোচনায় বলা হয়েছে যে মূলত ভারত ও চীনের অধিবাসীরা, জনগণ, ওই সময় জ্ঞানের সীমাবদ্ধতা ছিল, জানার সীমাবদ্ধতা ছিল, এই জন্য 4টে মূলত রাষ্ট্রের কথা তারা জানতো। একটা হচ্ছে যে তারা মনে করতো যে আরবের বাগদাদে যারা আরব শাসক ছিল, খলিফারা ছিল, তারা হচ্ছে সব থেকে সেরা। তারা শিক্ষা, সংস্কৃতি, কৃষ্টি, কালচার এবং তাদের শাসন শৃঙ্খলা, সভ্যতা, সবকিছু তারা উন্নত। এই জন্য তারা প্রথম পর্যায়ে পড়েছে। দ্বিতীয় পর্যায়ে পড়েছেন মূলত চীনাদের শাসক, চীনের শাসক। দ্বিতীয় পর্যায়ে বলছে যে চীনের শাসক, তারা হচ্ছেন দ্বিতীয় পর্যায়ে। এবং তৃতীয় পর্যায়ে বলেছে ভারতের বালহারা রাজ্য শাসক এবং তার যুবরাজগণ, তারা হচ্ছে দ্বিতীয় পর্যায়ের মানে রাষ্ট্রের মর্যাদা তারা পায়। তাহলে আরেকটা আছে রোমান শাসক, 3 নম্বরে রোমান শাসক, 4 নম্বরে আছে ভারতের বালহারা রাজ্যের শাসক ও যুবরাজ। তাদের
বর্ণনায় এসছে এখানে মূলত ভারতের শাসন জনজীবন সম্পর্কে বর্ণনা করা হয়েছে এবং সেখানে জুর্জ বংশ, পালহারা রাজ্য, তারপরে জুর্জ রাজ্য, তফক রাজ্য, রুহামি রাজ্য এর উল্লেখ আছে। ভারতের রাজ্যগুলো একে অপরের সাথে অনেকেই দ্বন্দ্বে লিপ্ত ছিল। রুহামি রাজ্য মূলত বাংলার ধর্মপালের সাথে এখানে তুলনা করা হয়েছে। সম্ভবত বাংলার ধর্মপাল বলে তারা অনেক ঐতিহাসিক, আধুনিক ঐতিহাসিকরা মনে করেন। এবং এই সময় যেহেতু এই এলাকার সূক্ষ্ম বস্ত্রের উল্লেখ আছে, সেহেতু বাংলার মসলিন বস্ত্রের সাথে তুলনা করা যায়। এছাড়া এই সময় শাসকরা অনেক হাতি, মানে বিশেষ করে বালহারা রাজ্যের শাসক, রুহামি রাজ্যের শাসকের অনেক হাতি পোষণ করতেন। এখানেও বোঝা যায় যে এরা বাংলার শাসকের সাথে, ধর্মপালের সাথে মোটামুটি সামঞ্জস্যপূর্ণ। এবং ভারতের যে শাসন ও জনগোষ্ঠী সম্পর্কে এখানে আলোচিত হয়েছে। ভারতের অভিজাত শ্রেণী, সাধারণ মানুষ, তাদের জীবনধারার বর্ণনা, বংশানুক্রমিক শাসন, রাজকুমারকে মনোনয়ন দান রীতি তখন প্রচলিত ছিল। রাজার মৃত্যুতে রাজাকে দাহ করা হতো, তার সাথে তার সহধর্মিণীকে দাহ করা হতো। এ থেকে বোঝা যায় যে সে সময় সতীদাহ প্রথা প্রচলিত ছিল। এছাড়া হিন্দুদের মধ্যে অবৈধ যৌনাচারের কথা বলেছে এবং সেখানে বলা হয়েছে যে নারী পুরুষ অবৈধ মেলামেশায় তাদের এত ব্যাপকতা ছিল, কোনো বাধা ছিল না। এছাড়া মূলত রাজ অন্তপুরের মহিলারা এবং রাজকুমারীগণ তাদের মূলত সাধারণত তারা মুক্ত ছিলেন। তারা তাদের স্বাভাবিকভাবে তাদেরকে এই যৌন আচরণে বাধা দেওয়া হতো। চীনাদের জীবন আলোচনা করতে যে ঐতিহাসিকরা বলছেন যে বিশেষ করে সুলাইমান আল তাজিরের গ্রন্থে চীনাদের জীবন যাপন প্রণালীর আলোচনা করা হয়েছে। যারা মূলত এই চীনারা তারা আনন্দ উল্লাসে মেতে থাকতো, তারা উচ্ছ্বাসময় জীবন যাপন করত, তারা আনন্দ উৎসব জীবন যাপন পছন্দ করত, অভ্যস্ত ছিল এবং তারা বৌদ্ধ ধর্মের অনুসারী ছিল। ভারতীয় উপমহাদেশ থেকে চীনে অনেক লোক গমন করত তারা বৌদ্ধ ধর্ম প্রচারের জন্য। এছাড়া শরণদ্বীপ বা সিংহলের কথা বা এছাড়া কামরূপের কথা উল্লেখ করা হয়েছে। মূল্যবান পাথর এবং মণিমুক্তার পাহাড় রয়েছে এই শরণদ্বীপ বা সিংহলে। এখান থেকে এই মণিমুক্তার পাহাড়, খনি এগুলো তারা বিদেশে রপ্তানি করত, ব্যবসা বাণিজ্য গুলোকে তারা গমন করত এবং তাদের নারীদের বাক স্বাধীনতা ও যৌন স্বেচ্ছাচারিতার কথা উল্লেখ রয়েছে এবং তাদের যৌন স্বেচ্ছাচারিতায় বিদেশি বণিকরা বিমোহিত হতো বা বিমোহিত করত তারা, এর উল্লেখ এখানে পাওয়া যায়। জীবনযাত্রা ভারতের প্রায় সকল মানুষই হিন্দু ধর্মের অনুসারী ছিল, কিছু লোক মুসলিম ধর্মের অনুসারী ছিল বটে এবং সিংহলে ইহুদীয় মানিকীয় সম্প্রদায়ের বসবাস ছিল বলে উল্লেখ করা হয়েছে। তো এভাবে মূলত সুলাইমান আল তাজিরের যে গ্রন্থখিনি এই সিলসিলা আল তাওয়ারিখ, তার থেকে মূলত ভারতের জীবনযাত্রা, ভারতের মানুষের জনগণের যে অবস্থা, পারিপার্শ্বিক অবস্থা, রাষ্ট্রের অবস্থা, রাষ্ট্রের পারিপার্শ্বিক অবস্থা, অন্যান্য ছোট ছোট রাজ্যগুলোর বর্ণনা এখানে দেওয়া হয়েছে এবং আরো ভৌগোলিক অবস্থার বর্ণনা করা হয়েছে, আবহাওয়ার কথা বলা হয়েছে, তার সেখানে নদী নালার কথা বলা হয়েছে, সাগর উপসাগরের কথা বলা হয়েছে। এভাবে একটি যে আবহাওয়া, যে মানচিত্রের মধ্যে তারা বসবাস করত, তার প্রেক্ষিতে তাদের জীবনের পরে কি প্রভাব, সে বিষয়ে সুলাইমান আল তাজিরের গ্রন্থ থেকে মোটামুটি কিছু ধারণা লাভ করা যায়। এবার আমরা আসি ইবনে খোরদাদবিহ বা তার গ্রন্থ কিতাব আল মাসালিক ও আল মামালিক, এর উপরে আমরা একটু আলোচনা করি।
ইবনে খুরদাদবি মূলত তিনি, তার প্রকৃত নাম ছিল আবুল কাসেম ওবায়দুল্লাহ বিন আব্দুল্লাহ বিন খুরদাদবি। তার প্রকৃত নাম এটা ছিল। তার দাদা একজন অগ্নি উপাসক ছিলেন, পরে তিনি ইসলাম গ্রহণ করেছিলেন এবং তিনিও পরবর্তীতে ইসলাম গ্রহণ করেছিলেন এবং ইসলাম গ্রহণ করে তিনি এই নাম গ্রহণ করেছেন। কর্মজীবন এবং গবেষণা নিয়ে আমরা একটু কথা বলবো। তার আব্বাসীয়দের অধীনে তিনি কর্মজীবনে উচ্চ পদে চাকরি লাভ করেছিলেন। অবসর সময়ে তিনি মূলত ভৌগোলিক পরিবেশ সংক্রান্ত গবেষণা এবং বিভিন্ন কূটনৈতিক ব্যক্তিত্বের সাথে তার সম্পর্ক তৈরি হয়েছিল। সরকারি তথ্য তিনি সংরক্ষিত তথ্যের সাথে তিনি পরিচিত হতে পেরেছিলেন, যেহেতু তিনি রাজকর্মচারী ছিলেন, এবং ভিন্ন ভিন্ন মানুষের সাথে তার সাক্ষাৎ হয়েছিল, তাদের থেকে তিনি সংগ্রহ করেছেন তথ্য এবং জ্ঞান গবেষণায় আত্মনিয়োগ করার সুযোগ লাভ করেছিলেন, যেহেতু রাষ্ট্রীয় কাঠামোর মধ্যে তিনি ছিলেন। এবং তিনি গবেষণালব্ধ ফসল হিসেবে এই গ্রন্থটি, উল্লেখযোগ্য গ্রন্থটি কিতাব আল মাসালিক ও আল মামালিক গ্রন্থটি আমাদের পরবর্তী প্রজন্মের জন্য উপহার দিলেন। তিনি মূলত ভারতীয় উপমহাদেশ সংক্রান্ত যে সকল তথ্য এই গ্রন্থের সন্নিবেশ ঘটিয়েছেন সে সম্পর্কে আমরা দেখি। মূলত ভারতের মানুষের জীবনযাপন সম্পর্কে এখানে আলোচনা করা হয়েছে। শাসক জনগোষ্ঠী, তাদের ভোগ বিলাস, ভোগ লীলা, অবাধ যৌনচার, তাদের নরনারীর সম্ভোগ, তারপরে তাদের মদ্যপান নিষিদ্ধ হওয়া, সন্দ্বীপের রাজা তখন কি করত, সন্দ্বীপের রাজা নিজের ব্যবহারের জন্য ইরাক থেকে মদ আমদানি করত, হিন্দের রাজারা হাতি পালন করত, তাদের নরনারীরা, হিন্দুদের নরনারীরা বিশেষ করে তারা পুরুষের ভোগের সামগ্রী হিসেবে ব্যবহৃত হতো, নারীদের সম্ভোগ করা বৈধতায় পরিণত হয়েছিল। কিন্তু হিন্দু সমাজে মদ্যপান নিষিদ্ধ ছিল। কেননা মদ্যপান নিষিদ্ধ আর মূল কারণটা ছিল এটা হচ্ছে যে মস্তিষ্ক বিকৃতি ঘটায়। তাই মস্তিষ্ক বিকৃতি ঘটায় এমন মদ তারা পান করা তাদের জন্য নিষিদ্ধ ছিল। তো তারা আবার কেউ কেউ কোন কোন বংশে, গোত্রে, বর্ণে সীমিত আকারে মদ পানের অনুমতি ছিল। তার এই যে ভারতীয় উপমহাদেশ সংক্রান্ত যে তথ্য, এখানে কয়েকজন শাসকের নাম উল্লেখ পাওয়া যায়। যেমন বালহারা রাজ্য, এই বালহারা রাজ্যর রাজা ছিলেন সর্বশ্রেষ্ঠ রাজা, তিনি মহারাজা ধীরাজ বলা হতো তাকে। তার আংটিতে একটি সুন্দর কথা লেখা থাকতো, যেটা পরবর্তী প্রজন্মের জন্য খুবই উপকৃত। আমি বারবার ছাত্রছাত্রীদেরকে এটি স্মরণ করিয়ে দিতে চাই যে সেই সময়ে মধ্যযুগের একজন শাসক তিনি কত সুন্দর কথাটি বলেছিলেন। তিনি বলেছিলেন, যা প্রত্যয়ের সাথে শুরু করা হয় তা সাফল্যের সাথে শেষ হয়। কি বলেছেন? যা প্রত্যয়ের সাথে শুরু করা হয় তা সাফল্যের সাথে শেষ হয়। যে কথাটি সেই সময়ের একজন মধ্যযুগের শাসক বলতে পেরেছিলেন, সেই কথাটি আজকের প্রজন্মের কাছে একটি স্বর্ণাক্ষরে লেখার মতো একটি বাক্য। তাই তোমরা সাফল্যের যা প্রত্যয়ের সাথে শুরু করবে, আশা করি সেটা সাফল্যের সাথে তোমরা উত্তীর্ণ হবে। এছাড়া আরেকজন শাসকের কথা এখানে বলা হয়েছে, তফকের রাজা। এছাড়া বলা হয়েছে জাফার রাজা, জাভার রাজা, জুরের রাজা, আরব এবং আবাব এবং আনাব রাজা, আর আছে রাহমিরের রাজা। এছাড়া বলা হয়েছে কামরূপের রাজা, অর্থাৎ কামরূপ, অর্থাৎ অনেকে আবার শেষে কামরুন বলতো,
এই কামরুন বা কামরূপের রাজার বর্ণনা এখানে নাম উল্লেখ করা হয়েছে। এই সময় জনপদগুলোর কথা বলা হয়েছে যে ভারতের যে সকল জনপদগুলো ছিল তার মধ্যে ছিল মূলত কিরমান, মানসুরা, সিলস্তান, মুলতান, দেবল, নিরুদ, মালি অর্থাৎ মালাবার এবং বালগুন, এই সমস্ত জনপদের উল্লেখ তিনি করেছেন তার গ্রন্থে। তিনি হিন্দুদের মধ্যে 7টা শ্রেণী বা বর্ণের কথা উল্লেখ করেছেন। যে সময় ভারতবর্ষের হিন্দুদের মধ্যে 7টা শ্রেণী বা বর্ণ ছিল, আমরা জানি পরবর্তীতে এসে 4টা বর্ণ হয়ে গেল, কিন্তু ওই সময় 7টা শ্রেণী বা বর্ণের উল্লেখ দেখা যায়। প্রথম শ্রেণীতে বলা হয়েছে সাব কফিয়া বা অভিজাত শ্রেণী। এই অভিজাত শ্রেণীতে কারা? যারা রাজা, রাজ্যের ক্ষমতা দখল করেন, ক্ষমতা যারা ভোগ করেন, যারা রাজ্য পরিচালনা করবে, তারা আছে সাবকফিয়া। তৃতীয় পর্যায়ে বলা হয়েছে তোমার যারা ব্রাহ্মণ, অর্থাৎ ব্রাহ্মণরা শরাব পান করবে না। তৃতীয় পর্যায়ে আছে কাবারিয়া। এই কাবারিয়ারা তারা অল্প পরিমাণ মদ পান করতে পারবে, তারা মাত্র 3 পেয়ালা পান করতে পারবে, অর্থাৎ 3 পেয়ালার বেশি মদ পান করলে মস্তিষ্ক বিকৃত হতে পারে, তাই 3 পেয়ালার মধ্যে তারা সীমাবদ্ধ থাকবে। ব্রাহ্মণরা মূলত তাদের মেয়ে বিবাহ করতে পারবে, কিন্তু তারা ব্রাহ্মণের মেয়ে বিবাহ করতে পারবে না। এটা ছিল কাবারিয়াদের ক্ষেত্রে বাই ডেক্স। এছাড়া আর একটা ছিল এরা সুদারিয়া। 4 নম্বরে সুদারিয়া, এরা ছিল কৃষিজীবী, কৃষি কাজের সাথে তাদের জীবন বাহিত ছিল, কৃষি কাজ করে তারা জীবন পরিচালনা করত, ফসল ফলাতো। আরেকটা ছিল 5 নম্বরে কারিগর বা শিল্পী শ্রেণী বা গৃহী, এদেরকে বলা হতো। এরা বাইসুরিয়া নামে পরিচিত ছিল। তারা বিভিন্ন সুতি বস্ত্র বয়ন সহ গৃহ নির্মাণ, বিভিন্ন কার্যের সাথে তারা, সৃজনশীল কাজের সাথে তারা জড়িত ছিল। আরেকটা ছিল 6 নম্বরে সান্দালিয়া, বা তারা পরিষ্কার পরিচ্ছন্ন কারক বা সেবা দাস হিসেবে তারা পরিচিত হতো। আর আছে 7 নম্বর আছে লাহুদ বা ভাড়ামি, অর্থাৎ তারা বিনোদনমূলক কাজের সাথে জড়িত ছিল, অর্থাৎ জনগণকে বিনোদন দেওয়া, খুশি করা, আনন্দ দেওয়ার কাজে তারা সঙ্গীত চর্চা করত, নাচ চর্চা করত, এবং এদের মধ্যে মূলত অত্যন্ত সুন্দরী স্ত্রীদের অবস্থান, স্ত্রী লোকের অবস্থানের কথা বলা হয়েছে। পরবর্তীতে এই 7টি স্তর ভেঙে গেল। আর ওই যে পরবর্তীতে যে প্রথম স্তরের কথা যে বলা হয়েছে, এই প্রথম স্তরে যে সাবকপিয়া বা অভিজাত শ্রেণী, অভিজাত শ্রেণী তেমন কোনো ব্যাখ্যা দেওয়া হয় নাই। দ্বিতীয় শ্রেণীকে বলা হয় যে প্রথম শ্রেণী, এরা ব্রাহ্মণ। তৃতীয় শ্রেণীকে বলা হয় যে দ্বিতীয় শ্রেণী, এরা ক্ষত্রিয়। চতুর্থ এরা তৃতীয়, এরা বৈশ্য। পঞ্চম শ্রেণী এরা আছে, চৌথ শ্রেণী এরা শূদ্র, এবং চণ্ডালরা মূলত পঞ্চম শ্রেণীতে সবচেয়ে ভার পরবর্তীতে এরা হয়েছিল। কিছু লোক এখানে বলা আছে যে তারা বেশিরভাগই পৌত্তলিক ছিল এবং তারা খোদাকে অস্বীকার করত, নাস্তিক ছিল। পুরো বেশিরভাগ লোক নাস্তিক ছিল। নাস্তিকবাদে যারা ছিল আস্তিক পর্যায়ে, তারা ছিল স্রষ্টাকে বিশ্বাস করত এবং অনেকে রসুলকেও বিশ্বাস করত, নবী রসুলদের বিশ্বাস করত। আর অনেকে ছিল স্রষ্টাকে বিশ্বাস করত কিন্তু নবীকে বিশ্বাস করত না। এভাবে 42টি ধর্ম মতের উল্লেখ পাওয়া যায় ইতিহাসে, তো মূলত তার এই গ্রন্থের মধ্যে। এছাড়া মূলত এই 42টি ধর্ম মতের মধ্যে ছোট বড় অনেক গ্রন্থের উল্লেখ পাওয়া যায়। আমরা এখন দেখি, আগে আমরা আরব পারস্যিক ইতিহাস চর্চার ক্ষেত্রে দেখেছিলাম এই মহান ব্যক্তিত্বকে। তিনি আর কেউ নন, তিনি কে? আল মাসুদি। আল মাসুদি
যে তার মূলত কর্মকাণ্ড নিয়ে আমরা একটা আলোচনা করব। আল মাসুদের মরজুজ জাহাব, এই মরজুজ জাহাব আমরা আগেই আলোচনা করেছিলাম, তারপরেও আজকের বিষয়ের অধ্যায়ের এবং বিষয়ের সুবিধার্থে বিষয়ের স্বার্থে বিষয়টি আলোচনা করে। বিশেষ করে তার এই মরজুজ জাহাব গ্রন্থ ভারতীয় উপমহাদেশের ইতিহাস চর্চার ক্ষেত্রে কতটা উপাদান সরবরাহ করেছে, কতটা উপাদান সংগৃহীত আছে, কি পরবর্তী প্রজন্মের থেকে কি গ্রহণ করতে পেরেছে তা আমরা দেখব। আল মাসুদি প্রকৃত নাম আবুল হাসান আলী বিন হুসাইন বিন আল মাসুদি। 956 খ্রিস্টাব্দের দিকে মৃত্যু, তারপর জন্ম তারিখ প্রকৃতভাবে পাওয়া কঠিন। বংশ পরিচয় তিনি আমরা আগেই বলেছিলাম, তিনি প্রখ্যাত সাহাবী, হাদিস বেত্তা, অত্যন্ত গুণবান একজন সাহাবী আব্দুল্লাহ বিন মাসুদ, যার প্রচুর নাম আমরা শুনেছি, বহুবার শুনেছি। সে আব্দুল্লাহ বিন মাসুদের বংশধর। মূলত তিনি বিভিন্ন দেশ ভ্রমণ করেছিলেন এবং বিভিন্ন দেশ ভ্রমণ করে ব্যাপক জ্ঞান অর্জন করেছিলেন। যেমন তিনি সিরিয়া, মিশর, কিরমান, ফার্স, আজারবাইজান, জুরজান, এরকম সিংহল, চীন, মাদাগাস্কার, ভারতীয় উপমহাদেশ বিভিন্ন অঞ্চল ভ্রমণ করে ব্যাপক জ্ঞান অর্জন করেছেন। এবং এই অভিজ্ঞতালব্ধ জ্ঞানকে কাজে রেখে তিনি পরিবেশ, সেই এলাকার যে এলাকায় গমন করেছেন সেই এলাকার পরিবেশ নিজেকে মিলিয়ে ফেলতেন, পরিবেশের সাথে মিশে যেতেন, জাতি গোষ্ঠীর সাথে মিশে যেতেন, আচার আচরণের সাথে মিশে যেতেন এবং তাদের সভ্যতা, সংস্কৃতি ইত্যাদির সঙ্গে মিশে যেয়ে সেই ফসল তিনি ঘরে ওঠাতেন। তিনি যে তার সংগৃহীত ফসল তিনি কাজে লাগাতেন তার বিশ্ব ইতিহাস। এটি তার সম্ভবত একটি বিশ্ব ইতিহাস গ্রন্থের ধারণা সৃষ্টি করে। সৃষ্টিতত্ত্ব ও বিশ্ব সৃষ্টির শুরু থেকে আব্বাসীয় আল মতিবিল্লাহ, এই আব্বাসীয় আল মতিবিল্লাহ পর্যন্ত যে ইতিহাস, যে আলোচনা তিনি করেছেন, বিভিন্ন দেশ, তার ভৌগোলিক অবস্থা, তার নৈসর্গিক অবস্থা, তার পরিবেশ, তার পর্বতমালা, তার নদী, তার খাল বিল, সাগর, মহাসাগর এবং এই অঞ্চলের লোকের বসতি, তার প্রভাব, কালচার যে বলতে আমরা যা বুঝি, সবকিছুর সন্নিবেশ ঘটিয়েছেন তার এই মরজুজ জাহাব গ্রন্থে। তার নৃতাত্ত্বিক বিশ্লেষণ করেছেন তিনি। এই নৃতাত্ত্বিক বিশ্লেষণে আরো বারবারদের পার্থক্য দেখিয়েছেন তার এই আলোচনা। সকল মনীষীকে, যে সকল মনীষী তাকে অনুসরণ করেছে, পরবর্তীতে এই ইতিহাস চর্চা বিভিন্ন ভারতীয় ইতিহাস শুধু নয়, অন্যান্য জায়গার ইতিহাস চর্চার ক্ষেত্রেও তিনি ব্যাপকভাবে সমাদৃত হয়েছেন, তাকে অনুসরণ করা হয়েছে। তার তীক্ষ্ণ বেদা, তার শ্রম, তার ভ্রমণ বৃত্তান্ত এতটা মানুষের কাছে গ্রহণযোগ্য হয়েছে, এতটা হৃদয়গ্রাহী হয়েছে, এতটা নির্ভরযোগ্য হয়েছে যে তিনি যে অঞ্চল ভ্রমণ করেছেন সেই অঞ্চলের পরিবেশের সাথে মিশে, এই জন্য এটা গ্রহণযোগ্য হয়েছে। তিনি বলতেন, আমি যখন ভারত থেকে চীনে যাই তখন চীনেই আমি মনে চীনের লোক, আমি ভারতের নাই, ভারতের নাই। তিনি যখন ভারতে গিয়েছেন, আমি চীনে নাই, আমি আরবে নাই, আমি মক্কায় নাই, আমি মদিনায়, আমি ভারতে। ভারতের সব মাটি ও মানুষের সাথে মিশে যেতেন। অর্থাৎ এলাকার, যে এলাকায় গমন করতেন অন্য পিছনের কথা ভুলে যেতেন, সেই এলাকার সর্ব উৎকৃষ্ট ভাবে তথ্য সংগ্রহ করার জন্য মনোনিবেশ। এই জন্যই তারা এই সংগ্রহশালা এত সমৃদ্ধ হয়েছে এবং সেটা পরবর্তী প্রজন্মকে উৎসাহিত করেছে, অনুপ্রাণিত করেছে। ভারতবর্ষের বর্ণনা দিতে গিয়ে তিনি ভারতবর্ষের জনগোষ্ঠীর কথা বলেছেন, যে ভারতের জনগণ কথা বলতে, যে একটি বিশাল রাষ্ট্র ভারত,
যার পরিধি সাগর, পর্বতমালা, স্থলভাগ, ভূমি, সীমা পরিসীমা করা কঠিন। মূলত এখানে বলা হয়েছে তার পূর্ব প্রান্তে জাভা অবস্থিত, যা চীন এবং ভারতের মধ্যে সীমা রেখা টানা। পর্বতমালার দিক দিয়ে ভারতে পরিসীমা টানা খোরাসান, সিন্ধু এবং তিব্বত পর্যন্ত প্রসারিত হয়েছে। তিনি জনগোষ্ঠীর কথা বলতে যে বলেছেন যে পূর্ব জন্মে তারা বিশ্বাসী ছিল, পুনর্জন্মে তারা বিশ্বাসী ছিল, আত্মার স্থানান্তর বাদে বিশ্বাসী ছিল। হিন্দু সম্প্রদায়ের বেশিরভাগ লোক ছিল, কেউ 40 বছরের আগে কিন্তু রাজকীয় ক্ষমতায় আসতে পারবে না, এরকম উল্লেখ, এরকম নিয়ম নীতিও ছিল। তাদের সময় মদ পরিহার করত। মদকে মূলত মানে অন্য কোনো দৃষ্টিকোণ থেকে পরিহার করার কথা বলা হতো না, মূলত যাতে তাদের স্মৃতিশক্তি হারিয়ে যায় এই জন্য মদ পরিহার করা। শ্রেষ্ঠ রাজার কথা বলা হয়েছে। আল মাসুদি বলছেন যে এই সময় অন্যান্য আমরা যা পূর্বের যে দুইজন খোরদাদ বি এবং মূলত তাজিরের যে আলোচনা দেখলাম তার থেকে দেখবে যে একই ধরনের কথা তিনিও বলেছেন। তিনি বালহারা রাজ্যের কথা বলেছেন এবং এই রাজ্যের রাজধানী ছিল মাটকিব এবং অন্যান্য রাজারা এই রাজার আনুগত্য করত। এই রাজা অর্থাৎ তিনি রাজাধিরাজ ছিলেন, তার শক্তি সামর্থ্য ছিল। এবং অন্যান্য রাজ্যের ক্ষেত্রে বলেছেন যে কাশ্মীর রাজ্য, তফাং রাজ্য, কুঞ্জের রাজা বা কুঞ্জের রাজ্য, এ কথা প্রধান শহরের কথা বলতে যে তিনি বলেছেন কেবল শহর, মুলতান শহর ও মানসুরা শহর। মুলতানের শাসনকর্তা একজন কুরাইশ বংশোদ্ভূত ছিলেন। তার ঊর্ধ্বতন পুরুষ ছিল কুরাইশ হাব্বাব বিন আসওয়াজ। এই তার ঊর্ধ্বতন কুরাইশ ছিল এই হাব্বাব বিন আসওয়াজের বংশধর। তিনি মূলত মুসলিম সাম্রাজ্যের সীমান্ত ঘাঁটি চতুর্দিকে 120 সহস্র শহর, গ্রাম এবং শহর দিয়ে মূলত ঘেরা ছিল তার রাজ্য। এবং মানসুরার কথা বলা হয়েছে, এটা মূলত ওই সীমান্তবর্তী এলাকা। এটি সম্ভবত উমাইয়া শাসন আমলে মানসুর বিন জামহুরের নাম অনুসারে এটা হয়েছিল, কারণ এই এলাকা উমাইয়া শাসনের আমলে বিজিত হয়েছিল। এবং মুসলিমদের সাথে এই হিন্দু জনগোষ্ঠীর যে সম্পর্ক সে কথাও এখানে বলা হয়েছে। এখানে বলা হয়েছে মুসলমানরা মূলত এই সময় অত্যন্ত এই মুলতান, মানসুরা, এই সমস্ত এলাকায় তার বসতি অত্যন্ত শক্তি সামর্থ্যের সাথে বসবাস করছে। এবং বালহারা রাজ্যের সাথে মুসলিম শাসকের উত্তম সম্পর্ক ছিল। তারা মুসলিমদের শক্তি সামর্থ্য সম্পর্কে অকিবহাল ছিল, এই জন্য মুসলমানদেরকে তারা অত্যন্ত সমাদর করত। মুলতানে হিন্দুদের একটি মানে মুলতান নামে একটা দেবমূর্তি ছিল। এইখানে তারা পূজা অর্চনা করতে আসতো। যদি তারা কখনো হিন্দুরা মুলতান আক্রমণ করতে চাইতো তাহলে মুসলমানরা হুমকি দিত যে যদি আক্রমণ করতে আসে তাহলে আমরা তোমাদের বিগ্রহ ভেঙে ফেলে দেবো। এই কারণে তারা এই বিগ্রহ রক্ষার্থে তারা তখন মুসলমানদেরকে আক্রমণ করত না। এবার মুসলমানদের একটি ভারী সুন্দর একটি অস্ত্র হিসাবে ব্যবহৃত হয়েছে এই মুলতান দেব মূর্তি। তিনি সিন্ধু ও ভারতের অন্যান্য অঞ্চলের সাথে সুসম্পর্ক ছিল বলা যায়, এবং মুসলমানদের সাথে বেশি সম্পর্ক রক্ষা করে চলত। মুসলমানদের প্রতি বালহারা রাজ্যের রাজা তিনি বেশ শ্রদ্ধাশীল ছিলেন। তার রাজ্য ইসলামের যথাযোগ্য মর্যাদা ছিল, সেখানে মুসলমানরা মর্যাদার সাথে থাকতো এবং তারা নিজেরা তাদের মানে ইবাদত করার জন্য মসজিদ নির্মাণও করতে পারত, এতে তাদের কোনো বাধা দেওয়া হতো না। এভাবে মূলত এই তিনজন ভারতীয় ইতিহাস চর্চার ক্ষেত্রে আজকে আমরা তিনজন মনীষীর
তার ক্রিয়াকর্ম, তাদের গ্রন্থ নিয়ে আলোচনা করলাম। আজকের আলোচনার শেষে একটি মূল্যায়ন আছে, সেটা দেখো ভারতীয় ইতিহাস চর্চার মুসলমান সুলাইমান আল তাজিরের সিলসিলা আল তাওয়ারিখের অবদান মূল্যায়ন করো। ইবনে খুরদাদ বিহ এর গ্রন্থ কিতাব আল মাসালিক ও আল মামালিকের উল্লেখিত ভারতীয়দের জীবন ধারা লিখো। আল মাসুদির গ্রন্থ মরজাজ জাহাবের আলোকে ভারতবর্ষের মানুষের জীবন আলেখ্য রচনা। তো এটাই ছিল আমাদের আলোচনার আজকের এই পর্যায়ে সমাপ্তি ঘোষণা করছি। ধন্যবাদ সকলকে, ভালো থেকো, সুস্থ থাকো। আবারও সকলকে আগামী ক্লাসে অংশগ্রহণ করার আহ্বান জানাই, এবং পূর্ববর্তী যত ক্লাস আমরা করেছি সেই ক্লাসগুলোর আলোকে উত্তমভাবে লেখা পড়ার জন্য আমি আহ্বান জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।